একজন পুরুষ মানুষের জীবনের গল্পটা বাহির থেকে অনেক সাধারণ মনে হয়, কিন্তু তার ভেতরে জমে থাকে হাজারটা না বলা কথা। সকাল থেকে রাত পর্যন্ত সে দৌড়ায়, হাসে, দায়িত্ব নেয় এবং সারাদিন কঠোর পরিশ্রম করে। সবাই তাকে দেখে একজন শক্ত মানুষ হিসেবে, ভরসার জায়গা হিসেবে, কিন্তু কেউই কখনো জানতে চায় না যে সে কেমন আছে। তার স্বপ্নগুলো ধীরে ধীরে কেটে যায় অন্যদের স্বপ্ন পূরণ করতে করতে। প্রতিটি মানুষের মতোই তারও ক্লান্তি জমে, কিন্তু সে চাইলেই কাটতে পারে না, কারণ সমাজ তাকে শিখিয়েছে যে পুরুষ মানুষের কাঁদা যায় না। তাই সে নীরবে ভাঙে, আবার নীরবেই জোড়া লেগে যায় এবং একাই নিজের সঙ্গে লড়াই করে যায় নিঃশব্দে। নিজের ইচ্ছে, নিজের অনুভূতি সবকিছু চাপা পড়ে যায় দায়িত্বের ভারে। এমনই এক জীবনযুদ্ধে হার না মানা মানুষের গল্প বলবো আজ, যার উপর চেপে বসেছিল কর্তব্যের অকল্পনীয় ভার। সমাজের অবহেলা তাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল, কিন্তু এত কিছুর পরও সে কি তার জীবনযুদ্ধে সফল হতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়, কারণ আজকের এই গল্পটির মাধ্যমে আমরা একজন পুরুষ মানুষের দৃষ্টিকোণ থেকে পুরো সমাজটাকে দেখব। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন মানুষের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার অনেক ছোট্ট একটি শহরে, যেখানে আমরা লি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। লি চায়নার অনেক বড় একটি আইটি কোম্পানিতে চাকরি করে এবং তার পজিশনও ছিল অনেক ভালো। লির খুব সুন্দর একটি পরিবার আছে, ভালো স্যালারি, ভালো বাড়ি, খুবই সুন্দর একটি ওয়াইফ এবং কিউট একটি মেয়েও আছে। অর্থাৎ তার লাইফে যেন কোনো সমস্যাই ছিল না, তার লাইফ ছিল একদম পারফেক্ট। লির ওয়াইফের নাম ছিল ম্যারি এবং মেয়ের নাম ছিল জেমি। লির বিয়ের প্রায় 15 বছর সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও লি এবং তার ওয়াইফের মধ্যে ভালোবাসা ঠিক আগের মতোই আছে। লির পরিবারে তার মা বাবাও রয়েছে, আর তারা সবাই অনেক বড় একটি অ্যাপার্টমেন্টে থাকে। লি অনেকদিন ধরেই চাইছিল এই অ্যাপার্টমেন্টটি চেঞ্জ করতে এবং আরও একটু ছোট অ্যাপার্টমেন্ট নিতে, কারণ তাদের পরিবারের মানুষ অনুযায়ী অ্যাপার্টমেন্টটি অনেক বড়। কিন্তু লির বাবা এতে মোটেও রাজি ছিল না, কারণ তার এই অ্যাপার্টমেন্টটি অনেক বেশি পছন্দ। তো এবার লি প্রতিদিনের মতোই তার পরিবারের সঙ্গে ব্রেকফাস্ট করে এবং সে দ্রুত তার অফিসের জন্য বেরিয়ে যায়। প্রতিদিনের মতোই রাস্তাঘাটের ভিড় ঠেলে সে কোনো মতে দ্রুত তার অফিসে গিয়ে পৌঁছয় এবং আজকের প্রজেক্টের উপর কাজ করতে শুরু করে। লির সঙ্গে সবকিছুই সাধারণ একটি দিনের মতোই হচ্ছিল, তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে অফিসের কনফারেন্স রুমে অনেক বড় একটি মিটিং রাখা হয়েছে এবং হঠাৎ করে লিকে সেখানে ডেকে আনা হয়েছে। লি সবসময়ের মতো মিটিংটিকে একটি সাধারণ মিটিংই মনে করছিল, কিন্তু আজকে কোম্পানির সিওর কথা শুনে সে তো একদম চমকে ওঠে, কারণ কোম্পানির সিও তাকে বলে যে তাকে আজকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। একথা শুনে লিয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখন এর কারণ জানতে চায়। সিও তখন তাকে জানায় যে তাদের কোম্পানির নিয়ম অনুযায়ী লিয়ের বয়স 40 বছর পার হয়ে গিয়েছে, এজন্য তাকে রিটায়ার করা হচ্ছে। তবে লি যখন এই চাকরিটিতে জয়েন হয়েছিল তখন এখানে 40 বছর বয়সের কোনো লিমিটই দেওয়া ছিল না। আর এই ব্যাপারে লি যখন প্রতিবাদ করতে যায় তখন সিও তাকে বলে যে লি এখন তাদের কোম্পানির জন্য কোনো কাজের নয়, বরং সে তাদের কোম্পানির বোঝা, তাই এই বোঝা তারা আর টানতে পারবে না। অথচ একসময় এই কোম্পানির সমস্ত সাকসেসফুল কাজগুলো লি সম্পূর্ণ করে কোম্পানিটিকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে, অথচ আজকে তাদের স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর তারা লিকে ছুড়ে ফেলে দিচ্ছে। লি তখন তাদের কাছে অনুরোধ করছিল যাতে করে তারা তার চাকরিটি নিয়ে না নেয়, কিন্তু সিও এখানে তাকে অনেক আজে বাজে কথা বলে। সে বলে যে তাকে তো এই কোম্পানি থেকে আরো অনেক আগে বের করে দেওয়া উচিত ছিল, কারণ সে অনেক বড় পদে রয়েছে, যেখানকার স্যালারিও অনেক বেশি। কিন্তু এখন তারা এমন একজন জাপানি ক্যান্ডিডেটকে খুঁজে পেয়েছে যে কিনা লিয়ের পোস্টে অর্ধেক স্যালারিতে কাজ করবে, আর সে লিয়ের চাইতেও অনেক ইয়াং, তাই সে লিয়ের চাইতেও বেশি কাজ করতে পারবে। তাহলে তারা লাভ না করে লস করতে যাবে কেন? তাই লিকে তারা বেরিয়ে যেতে বলে। এসব কথা শুনে লি প্রচন্ড রেগে যায়, আর সে সেখানে ভাঙচুর শুরু করে দেয়, কারণ লি তার জীবনের 15টি বছরে কোম্পানির পেছনে ব্যয় করেছে এবং সে দিনরাত কঠোর পরিশ্রম করেছে কোম্পানিটিকে বড় করার জন্য। এমনকি সে বছরের পর বছর নিজ দায়িত্বে এই কোম্পানিতে ওভারটাইমও করেছে, শুধুমাত্র কোম্পানিটি যাতে পপুলার হয়। আর আজ তার ফলশ্রুতিতে বিনা নোটিশেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। তো লি প্রথমে এখানে প্রচন্ড রাগ দেখানোর পর নিজেকে সামলে নেয়। এরপর সে সিওকে বলে, ঠিক আছে, আমি এই কোম্পানি ছেড়ে দিচ্ছি, কিন্তু এতগুলো বছর যে এই কোম্পানিতে আমি কাজ করেছি, তাহলে আপনারা আমার প্রাপ্য পেনশন আমাকে বুঝিয়ে দিন। 15 বছরের চাকরি হিসেবে আমি 20 লাখ টাকা পাই। কিন্তু সিও তখন তাকে বলে, তুমি কি পাগল নাকি? আমরা তোমাকে শুধুমাত্র 3 লাখ টাকা দিতে পারবো। একথা শুনে লিয়ের আরো বেশি রাগ হচ্ছিল। লি তখন বলে, আমি আজই এই কোম্পানির বিরুদ্ধে কেস করব, যে কোম্পানি তো আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেই না, বরং আমার পেনশনের টাকাটাও মেরে দিচ্ছে। তখন সিও তাকে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করতে পারো, তুমি কেস করে দাও, আমরাও সেই কেস বছরের পর বছর টানবো, আর এতে তোমারই হয়রানি হবে। যদি এমনটা চাও তাহলে কেস করতে পারো। এসব শুনে লি বুঝতে পারে যে সে কোম্পানির সঙ্গে লড়াই করে কিছুই করতে পারবে না, তাই সে তখন তার জিনিসপত্র নিয়ে কোম্পানি থেকে বেরিয়ে যায়। এমনকি সে তার পেনশনের টাকাটাও নেয় না। এরপর লি যখন ট্রেনে করে বাড়িতে ফিরছিল তখন তার মনটা ভীষণ খারাপ ছিল। সে মনে মনে চিন্তা করছিল যে আজ তার জীবনের কেরিয়ার এবং সম্মান সবকিছু শেষ হয়ে গিয়েছে। লি তার নিজেকে নিয়ে অনেক বেশি লজ্জাবোধ করছিল। আজ তার নিজের কাছেও নিজেকে বোঝা মনে হচ্ছিল। তো এবার লি তার বাড়িতে ফিরে আসার পর সে তার পরিবারের কাউকে এটা জানায় না যে তার এত বছরের চাকরিটি আজকে চলে গিয়েছে, বরং সে সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে,
কারণ সে এটা চাইছিল না যে তার জন্য তার পরিবার দুশ্চিন্তায় থাকুক। এবার তার পরের দিন থেকে লি বিভিন্ন জায়গাতে চাকরি খুঁজতে থাকে। এমনকি সারাদিন সে ল্যাপটপের সামনেই বসে থাকে, যদি ইন্টারনেটে কোনো চাকরির খবর পাওয়া যায়। এভাবেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এতদিন লি তার পরিবারের সবার কাছে একজন হিরো ছিল। তবে আস্তে আস্তে যখন ফ্রিজে সমস্ত খাবার শেষ হয়ে যাচ্ছিল, বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস বিল সবকিছু যখন পেন্ডিং হয়ে যাচ্ছিল, তখন সবার লির উপর একটু একটু সন্দেহ তৈরি হচ্ছিল। লি আসলে তার পুরো জীবনে যত টাকা উপার্জন করেছে, সেই সমস্ত টাকায় সে তার পরিবারের মানুষদের পেছনে খরচ করেছে। তাদের জন্য ভালো একটু বাড়ি, প্রয়োজনীয় জিনিসপত্র, মেয়ের জন্য সবচাইতে দামি স্কুল এবং মা বাবার চিকিৎসার জন্য সবচাইতে দামি হসপিটাল, এসবের পেছনে লিয়ে সমস্ত উপার্জন ব্যয় হয়ে গিয়েছে। তাই লি তখন বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। যদি তার একটু ছোটখাটো চাকরিও হয়ে যায়, কিন্তু প্রত্যেকটি জায়গাতেই বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার বয়স, যদিও তার কাজের দক্ষতা অনেক বেশি ছিল। তো এভাবেই একদিন লি নতুন নতুন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তাদের বাড়িতে আসে এবং জানতে পারে যে তার বাবা তার চাকরির খবরটি জেনে গিয়েছে। আর এটা জানতে পেরে লির বাবা লির উপর অনেক রেগে যায়। আর সে লিকে বলে, এই বয়সে এসে তুমি এমন কি করেছো? যে কোম্পানি তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, এটা কতটা অসম্মানজনক ভাবতে পারছো? আর এখন তুমি তোমার পরিবারের খরচ কিভাবে চালাবে? সারা জীবনে যত টাকা উপার্জন করেছো সেগুলো তো উড়িয়ে দিয়েছ। একথা শুনে লি কিছুটা কষ্ট পায়, কারণ সে তো তার সমস্ত উপার্জন তাদেরকে ভালো রাখার জন্যই খরচ করেছে, নিজের জন্য সে কোনোদিনও কিছুই করেনি। তবে সে তার বাবাকে কথা দেয় যে খুব শীঘ্রই সে কোনো না কোনো উপায় বের করে ফেলবে। কিন্তু তারপরও লিয়ের বাবা তার উপর চিৎকার করে যাচ্ছিল, কারণ এখনো এই বাড়ির অনেক ইএমআই বাকি আছে, আবার তার বাচ্চার স্কুলের ফিসও জমা হয়ে গিয়েছে। সেই সাথে তাদের সংসার এখন চলবে কি করে? সে কতদিনে চাকরি পাবে, আর এই সমস্যাগুলো কতদিনেই বা সমাধান হবে? লি এখানে আর কোনো কথাই বলে না, বরং সে চুপচাপ দাঁড়িয়ে তার বাবার সমস্ত কথাগুলো শোনে। এবার দেখতে দেখতেই প্রায় 1 মাস সময় পার হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত লি কোনো চাকরির ব্যবস্থা করতে পারেনি। লি এখন শহরের অলিতে গলিতে একজন স্ক্যামারের পেছনে দৌড়চ্ছে, কারণ কিছুদিন আগে সেই স্ক্যামারকে একটি চাকরির জন্য অনেক টাকা দিয়েছিল, কিন্তু টাকা নেওয়ার পর সে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর আজকে অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি লি তাকে ধরে ফেলে। কিন্তু তখন সেই স্ক্যামার তাকে বলে, দয়া করে আমাকে মেরো না, আমি এখনই তোমার টাকা অনলাইনে ট্রান্সফার করে দিচ্ছি। লি তখন তাকে তার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছিল, কিন্তু এমন সময় সেই স্ক্যামার আবারও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং একটি চিকন গেট দিয়ে সে বেরিয়ে যায়। আর লি যেহেতু তার চাইতে একটু মোটা ছিল, তাই সে আর সেই জায়গাটি পার হতে পারে না। ফলে সে স্ক্যামার তখন তার উপর হাসে, আর সে এখানে লিকে বলে, তোর চাকরির দরকার তাই না? আমি তো চাইলেই তোদের মতো লোকের জন্য চাকরির ব্যবস্থা করতে পারি, তোদের মতো লোকদের শুধুমাত্র ঝাড়ু দেওয়ার চাকরি আছে। এসব বলে সেই স্ক্যামার হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তবে দুর্ভাগ্য যেন লিয়ের পিছুই ছাড়ছিল না। একদিকে চাকরির জন্য সে যখন অস্থির হয়ে পড়ছিল, ঠিক তখনই তার কাছে হসপিটাল থেকে ফোন আসে। হঠাৎ করে তার বাবা নাকি রাস্তাতে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তাকে ইমার্জেন্সি ভাবে হসপিটালে নিয়ে আসা হয়েছে। এটা জানতে পেরে লি তখন দ্রুত হসপিটালে চলে আসে। আর ততক্ষণে হসপিটাল থেকে তার বাবাকে অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তবে হসপিটালে আসার পর লিকে যখন বিলের কাগজ দেওয়া হয়, লি তখন দেখতে পায় যে বিল এসেছে 3 লাখ টাকা। তবে লি বুঝতে পারছিল না যে এই টাকা সে কিভাবে পরিশোধ করবে। সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে হসপিটাল থেকেও বিলের জন্য তাকে প্রেশার দেওয়া হচ্ছিল। লি তখন হসপিটালের লোকদের কাছে অনুরোধ করছিল বিল কিছুটা কমানোর জন্য, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না, বরং তাকে জানিয়ে দেয় যে যতক্ষণ পর্যন্ত সে বিল না পরিশোধ করছে, ততক্ষণ পর্যন্ত তার বাবার বাকি ট্রিটমেন্ট বন্ধ থাকবে। তাই লিয়ের কাছে আর কোনো উপায় ছিল না। তাই লি তখন তার কোম্পানিকে ফোন দেয় এবং জানায় যে তারা তাকে যে 3 লাখ টাকা দিতে চেয়েছিল, সেই টাকা সে এখন নিতে চায়। আর কোম্পানি তাকে টাকা পাঠানোর পর সেই টাকা দিয়ে সে তার বাবার ট্রিটমেন্ট করে। তবে এসব ঘটনার মাঝে লিয়ের ওয়াইফ এখনো কিছুই জানত না যে লিয়ের চাকরি চলে গিয়েছে। কিন্তু আজকে যখন সে এই ব্যাপারে জানতে পারে, তখন সে প্রথমে লিয়ের উপর প্রচন্ড রেগে যায়। এরপর সে লিকে বলে, তুমি কেমন মানুষ বলো তো? আর তুমি আমাকে কেমন ভালোবাসো? তোমার সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে, অথচ তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলে না। সব কষ্ট তুমি একাই সহ্য করছো। আমি না তোমার জীবন সঙ্গী, আমার উপর হয়তো তোমার কোনো ভরসাই নেই। তা না হলে তুমি অন্তত আমাকে একটিবারের জন্য জানাতে। ম্যারির কথা শুনে লি কাঁদতে শুরু করে। এরপর সে ম্যারিকে বলে যে সে আসলে চাইছিল না ম্যারি তাকে নিয়ে দুশ্চিন্তা করুক। ম্যারি তখন লিকে সান্ত্বনা দেয় এবং বলে যে খারাপ পরিস্থিতি মানুষের জীবনে সবসময়ের জন্য আসে না, এটা আমাদের জীবনেরই একটি অংশ। আমরা দুজন মিলে খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠব। লিয়ের ওয়াইফ আসলে অনেক ভালো মনের একজন মানুষ ছিল। লিয়ের জীবনের সবচাইতে কঠিন পরিস্থিতিতেও সে তার পাশে আছে। ম্যারি লিকে আরো বলে যে আমরা দুজন বিয়ের সময় শপথ করেছিলাম জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা একে অপরের হাত ছাড়ব না। তাহলে এখন কেন তুমি আমাদের দুজনের মধ্যে দেয়াল সৃষ্টি করছো? তাই এরপর থেকে তোমার সঙ্গে যা কিছুই হয়ে যাক, তুমি অন্তত আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখবে না। এই বিষয়টি আমাকে কতটা কষ্ট দেয় সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ম্যারির কথা শুনে লিয়ের চোখে অশ্রু চলে আসে। এত কষ্টের মাঝেও সে এটা ভেবে অনেক খুশি ছিল যে সে অন্তত অনেক ভালো একজন জীবনসঙ্গী পেয়েছে। এবার পরের দিন সকালে লি আবারও চাকরির সন্ধানে বেরিয়ে পড়ে। সারাদিন ক্লান্ত হয়ে লি একটি জায়গাতে বসেছিল, কিন্তু ঠিক এমন সময় তার একটি ছেলের উপর চোখ পড়ে। ছেলেটি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি লাইভ করছিল এবং সে অনেক খুশি হয়ে সকলকে উদ্দেশ্য করে বলছিল যে আমি এই মাসে 12,700 ইনকাম করেছি।
যেটা কিনা ছিল প্রায় 1.5 লাখ টাকার সমান। এদিকে একথা শুনে লি তো একদম অবাক হয়ে যায়, কারণ এইটুকু বয়সে এই ছেলেটি 1.5 লাখ টাকা ইনকাম করছে। তাই তার জানতে ইচ্ছে করছিল যে এই ছেলেটি কি কাজ করছে। এদিকে সেই ছেলেটি এখানে সকলকে বলছিল যে তার নাম হচ্ছে ইহান। তো এবার লি তখন পেছন থেকে ইহানকে ডাক দিয়ে বলে, তুমি যে লাইভে এই সমস্ত কথা বলছো এসব কি সত্যি নাকি কোনো স্ক্যাম? ইহান তখন বলে, স্ক্যাম হতে যাবে কেন, আমি তো সবাইকে মোটিভেট করার জন্য লাইভ করছিলাম। আমার মতো অনেক ছেলে আছে যারা এখনো বেকার বসে আছে, কিন্তু আমি ফুড ডেলিভারি করে এই মাসে 12,700 ইনকাম করেছি, যেটা অনেক বড় কোম্পানিতে জবের একটি স্যালারির সমান। আর এটা আমি সবাইকে এই কারণে বলছি যাতে করে সবাই মোটিভেট হয়ে আমার মতোই কাজ করে। লি তখন তাকে বলে, বেশ কিছুদিন ধরে আমার চাকরি চলে গিয়েছে, আমি অনেক বড় বিপদে আছি, আমার একটি কাজের অনেক প্রয়োজন, আমিও কি চাইলে তোমার মতো কাজ করতে পারবো? ইহান তখন লিকে বলে, আপনি আমার মতো কাজ করতে চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি, আপনি আগামীকাল আমাদের অফিসে আসুন। ইহান তখন লিকে তাদের অফিসের অ্যাড্রেসটি দিয়ে দেয়, আর লিও তখন পরের দিন দ্রুত সেই অফিসে চলে যায়। আর সেখানে যাওয়ার পর লি দেখতে পায় যে সেখানে অনেক মানুষই ডেলিভারি ম্যানের কাজ করছে, তারা তাদের প্রোডাক্ট ডেলিভারির জন্য একসঙ্গে প্রস্তুতি নিচ্ছে। আর এখানে তাদের ফিল্ড ম্যানেজার বিলি তাদেরকে মোটিভেশন দিচ্ছিল, যাতে করে তার কথার মাধ্যমে তারা সবাই সারাদিন কাজ করতে অনেক এনার্জি পায়। তো বিলি এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমাদের কোম্পানির কাছে সবচাইতে মূল্যবান হচ্ছে কাস্টমার, তাই আপনাদের সবার প্রথম প্রাধান্য হবে কাস্টমার, কারণ কাস্টমার যদি আমাদের কোম্পানির উপর খুশি থাকে তাহলে আমাদের এই ডেলিভারি কোম্পানি অনেক বড় হবে এবং আপনাদের কাজের পরিধিও অনেক বাড়বে। আর যে কোনো পরিস্থিতিতে আপনাদের সবার মুখে হাসি রাখতে হবে। কাস্টমাররা আপনাদের সঙ্গে যতই খারাপ আচরণ করুক, আপনারা সবসময় তাদের সঙ্গে হেসে হেসে ভালো আচরণ করবেন। আর যখনই কোনো অর্ডার আসবে তখন যত দ্রুত সম্ভব সেই অর্ডারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন এবং যে কোনো প্রোডাক্টকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। সেই সাথে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে পৃথিবীর কোনো কাজে কিন্তু ছোট নয়, আপনি কাজ করে আপনার পরিবার চালাচ্ছেন, এটাই সবচাইতে গর্বের ব্যাপার। তাই কাজ করতে কোনো লজ্জা নয়, বরং আপনাদের মনোবল সবসময় ঠিক রাখতে হবে। এসব কথা শুনে তারা সবাই অনেক মোটিভেট হয়ে যায় এবং প্রত্যেকেই তাদের কাজে বেরিয়ে পড়ে। এরপর বিলি ফ্রি হওয়ার পর বিলির কাছে লি আসে। লি তখন বিলিকে বলে যে সে তাদের এই কোম্পানিতে কাজ করতে চায়, কারণ তার একটি কাজের অনেক বেশি প্রয়োজন। কিন্তু লিকে দেখে বিলি প্রথমে তাকে নিতে চাচ্ছিল না, বরং সে তাকে চলে যেতে বলছিল, কারণ ডেলিভারির কাজ কোনো সহজ কাজ ছিল না। এই কাজে সারাদিন অনেক পরিশ্রম করতে হয়, রোদ ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে তাদেরকে এই কাজটি করতে হয়, যেটা লির মতো বয়সী লোকেরা হয়তো পারবে না। তাছাড়া বিলির কাছে মনে হচ্ছিল যে লি হয়তো দ্রুত টাকা উপার্জনের জন্য এই রাস্তা বেছে নিয়েছে, কিন্তু ভালো একজন ডেলিভারি ম্যান হতে প্যাশনের প্রয়োজন। তাই বিলি তখন তার কোনো কথাই শুনছিল না। কিন্তু এমন সময় লি তার হাত ধরে বলে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এই কোম্পানির জন্য প্রত্যেকটি কাজ অনেক সুন্দরভাবে করার। 15টি বছর ধৈর্যের সঙ্গে কাজ করে আমি একটি কোম্পানিকে বড় করে তুলেছি, দিনরাত কঠোর পরিশ্রম করেছি, তাই আমার কাছে পরিশ্রম কোনো ব্যাপার না, আমি আমার দায়িত্ব পালন করতে যে কোনো কিছু করতেই প্রস্তুত। লির এসব কথা শুনে বিলি বুঝতে পারে যে কাজটি হয়তো তার আসলেই অনেক প্রয়োজন, তাই সে তখন তাকে কাজটি দিতে রাজি হয়ে যায়। এরপর সে লিকে তার একজন ডেলিভারি বয়ের সঙ্গে পাঠিয়ে দেয়, যাতে করে লি তার কাছ থেকে ডেলিভারির সমস্ত কাজগুলো শিখে নিতে পারে। সেই ডেলিভারি বয় তখন ধাপে ধাপে লিকে প্রত্যেকটি কাজ দেখিয়ে দিচ্ছিল, যেমন কিভাবে পার্সেল রিসিভ করতে হয়, পার্সেল প্যাকিং করতে হয় এবং সবকিছু রেডি করে কিভাবে কাস্টমারদের কাছে বাইক রাইড করে প্রোডাক্ট পৌঁছে দিতে হয়। এই সবকিছু সে লিকে বুঝিয়ে দেয়। এবার সবকিছু ভালোভাবে বুঝে নেওয়ার পর পরের দিন লি তার ডিউটিতে চলে আসে। আর আজকে যেহেতু লিয়ের কাজের প্রথম দিন ছিল, তাই সমস্ত কাজগুলো ঠিকমতো করতে লির অনেক সমস্যা হচ্ছিল। সে ঠিকভাবে সবকিছু ম্যানেজ করতে পারছিল না। সে তার প্রত্যেকটি ডেলিভারিতেই লেট করে ফেলছিল, কারণ এক একটি প্রোডাক্টের অর্ডার ছিল এক এক জায়গা থেকে, বড় বড় শহর থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে তাকে যেতে হচ্ছিল। আর এই সমস্ত রাস্তাগুলো সে খুব ভালোভাবে চেনে না, তাই কখনো কখনো তাকে অনেক জায়গার চেক পয়েন্টে, আবার কখনো কখনো বিভিন্ন গার্ডরা তাকে রাস্তা পার হতে দিচ্ছিল না, কারণ সেগুলো নাকি আবাসিক এলাকা ছিল। তাইলে বুঝতে পারছিল না যে সেই সমস্ত এরিয়াতে সে কিভাবে যাবে। গার্ড তখন তাকে জানায় যে এই সমস্ত জায়গাতে মেইন ইন্টার্স দিয়ে যাওয়া যায় না, তাই প্রায় সময় লেগে তার গাড়ি রেখে পায়ে হেঁটেই অন্য রাস্তা দিয়ে যেতে হয়। আবার কখনো কখনো অনেক উপরতলার সিঁড়ি ক্রস করে যেতে হয়। এতে করে প্রত্যেকটি পার্সেল পৌঁছতেই অন্যদের তুলনায় লির অনেক লেট হয়ে যায়, যার ফলে কাস্টমারদের পক্ষ থেকে লি তার রেটিং অনেক কম পাচ্ছিল। লি এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ রেটিং এত কম পেলে তার চাকরিও চলে যেতে পারে। তো এইভাবেই লি তার সমস্ত কাজ কমপ্লিট করতে একদম সন্ধে হয়ে যায়। লি আজকে অনেক বেশি ক্লান্ত ছিল। এরপর লি তার বাড়িতে ফিরে আসে। সারাদিন দৌড়দৌড়ির কাজ করতে করতে তার পায়ের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিল, তাই তার ওয়াইফ এবং মেয়ে তার পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আর এটাই ছিল প্রথমবার যে লি তার জীবনে এত কঠোর পরিশ্রমের কাজ করেছে। লির অবস্থা দেখে ম্যারির অনেক কষ্ট হচ্ছিল, তাই ম্যারি তখন লিকে বলে যে কাল থেকে যেন সে ফুড ডেলিভারির কাজে না যায়, সে যেন আরেকটি কাজ খুঁজে বের করে, এমন কষ্টের কাজ তাকে করতে হবে না। লি তখন তাকে বলে, পৃথিবীর প্রত্যেকটি কাজেই কষ্ট আছে ম্যারি, কষ্ট না করলে মানুষ তো আর এমনি এমনি টাকা দেবে না। তবে এটা ঠিক যে কোনো কাজে কষ্ট কম হয় আর কোনো কাজে বেশি। কিন্তু তুমি তো জানো যে গত 1 মাস ধরে আমি কতগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমার যোগ্যতা থাকার পরও কোনো কোম্পানি কোনো রেসপন্স করেনি। তাহলে তুমি বলো
যে এটাই তো এখন আমার জন্য সবচাইতে বেটার অপশন। তবে আজকে প্রথম দিন বলেই এতটা কষ্ট হয়েছে, কিন্তু সেই কাজের পেছনে তার সর্বোচ্চটা ব্যয় করবে এবং তার পরিবারকে ভালো রাখতে কঠোর পরিশ্রম করবে। আর আস্তে আস্তে সবকিছু তার অভ্যেসে পরিণত হবে। এবার পরের দিন লি আবারও তার ডিউটিতে চলে যায়। তবে গতকাল যেহেতু কাস্টমারদের পক্ষ থেকে তার রেটিং অনেক কম এসেছে, তাই আজ যেভাবেই হোক তার কোনো কম রেটিং পাওয়া যাবে না। এসব কথা চিন্তা করে লি আজকে ট্রাফিক রুলস ভঙ্গ করে। সিগন্যাল দেওয়ার সত্ত্বেও সে তার গাড়ি চালিয়ে চলে যায়। সে আসলে তাড়াহুড়ো করতে গিয়ে গ্রিন সিগন্যাল আসার 15 সেকেন্ড আগেই তার গাড়ি স্টার্ট করে দেয়। তাই ট্রাফিক পুলিশ তখন তাকে জরিমানা করে। আর জরিমানা হিসেবে তাকে এখন 200 ওন দিতে হবে, যেটা লির প্রায় একদিনের ইনকাম ছিল। কিন্তু বাধ্য হয়ে তাকে তখন সেই টাকা দিতে হয়। তবে তারপরও বিপদ যেন তার পিছুই ছাড়ছিল না। এবার সে একটি জায়গাতে ডেলিভারি করতে গিয়ে একটি নো পার্কিং এরিয়াতে তার গাড়িটি রেখে দিয়েছিল, তাই সেখানেও তাকে জরিমানা দিতে হয়। সেই সাথে অনবরত কাস্টমারদের ব্যাড রেটিং আসার ফলে তার কাছে না কোনো কাস্টমারদের অর্ডার আসছিল, আর না সে কোম্পানি থেকে কোনো বোনাস বা টিপস পাচ্ছিল। আর এসব নিয়ে চিন্তা করতে করতে লি তার কাজে আরো পিছিয়ে যাচ্ছিল। তাই সে অনেক বেশি ডিস্টার্ব হয়ে একটি রাস্তাতে এসে চিৎকার করছিল এবং সে নিজেকে অপদার্থ বলে গালি দিচ্ছিল। তবে কিছুক্ষণ পর সে শান্ত হয়ে তাদের অফিসে ফিরে আসে। এরপর সে তার একজন কলিগকে বলে যে সে এখন যে বাইকটির মাধ্যমে ডেলিভারি করছে, এই বাইকের জন্য প্রতি মাসে তাকে 500 ওন দিতে হবে। সেই সাথে সে যে পোশাক এবং হেলমেট কিনেছে সেটারও টাকা পরিশোধ করতে বাকি আছে। কিন্তু সে কোনো কাজে ঠিকমতো করতে না পারার কারণে বেশ কয়েকদিন কাজ করার পরও তার বেসিক খরচই উঠছে না। তাহলে সে এই কাজটি কিভাবে করবে? লির জন্য আসলে এই কাজটি অনেক কঠিন হয়ে পড়ছিল, কারণ সে তার রেটিং বাড়াতে দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে ঠিকমতো খাবার পর্যন্ত খেতে পারছে না। একদম সকাল থেকে রাত পর্যন্ত সে কঠোর পরিশ্রম করছে, কিন্তু সেই অনুযায়ী সে তো কোনো ইনকামই করতে পারছে না। লি তখন সে ইহান নামক ছেলেটিকে সবকিছু বলে, যার মাধ্যমে সেই কোম্পানিতে চাকরি নিয়েছিল। ইহান তার সমস্ত পরিস্থিতির কথা শুনে তাকে বলে যে তার সঙ্গে এখন যা কিছু ঘটছে সেই সবকিছু ঘটছে তার কম রেটিংসের জন্য। সে যখন ভালো রেটিংস পাবে এবং কাজগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে, তখন তার নিজের কাছেও এই কাজটি ভালো লাগবে। আর এটার জন্য সমাধান একটাই, তাকে অবশ্যই দ্রুত ডেলিভারি করতে হবে। তাহলে সেই পুরনো কাস্টমাররাও তাকে আবারও ভালো রেটিং দেবে। ইহান তখন তাকে আরো বলে যে তাকে দ্রুত ডেলিভারি করতে হলে নিজেকেই নিজের রাস্তা খুঁজে বের করতে হবে। নিজের বুদ্ধি দিয়েই তাকে এমন শর্টকাট রাস্তাগুলো বের করতে হবে যেটার জন্য কোনো রুলসও ভঙ্গ হবে না এবং তার ডেলিভারিও তাড়াতাড়ি হয়ে যাবে। সেটার জন্য তাকে আগে তার মাথা থেকে সমস্ত প্রেশার ছেড়ে ফেলতে হবে। এরপর রিল্যাক্স হয়ে তাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তবেই তার জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। ইহানের এসব কথা শুনে লি অনেকটা ভরসা পায়। ইহান লিকে এটাও বলে দেয় যে ভালো রেটিং পাওয়ার আরেকটি টিপস হচ্ছে কাস্টমারদের সাথে ভালো আচরণ করা। তারা তার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, তাকে অবশ্যই সব সময় তার মুখে হাসি রেখে কথা বলতে হবে। তো তাদের ডেলিভারি অ্যাপে লিয়ের রেটিং যেহেতু অনেক বেশি কম ছিল, তাই পরের দিন লি ইহানের কথা মতো কাজ শুরু করে দেয়। সে এবার শহরের মেইন রাস্তাগুলো দিয়ে না গিয়ে বরং শহরের সমস্ত আনাচে কানাচে চলে যায় এবং শহরের বিভিন্ন অলিগুলির রাস্তাগুলো চিহ্নিত করতে থাকে। এরপর সে কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তা ব্যবহার করতে শুরু করে। এতে দেখা যায় যে অনেকগুলো ডেলিভারি সে একদম টাইম মতো করে ফেলতে পারে। আর রাস্তাতেও সে আজকে অনেক বুঝে শুনে তার গাড়ি চালায়, যাতে করে তাকে কোনো জরিমানা দিতে না হয়। এমনকি সে প্রত্যেকটি কাস্টমারের সাথে অনেক ভালো আচরণ করে। তারা খারাপ ব্যবহার করলেও সে তাদের সঙ্গে হেসে কথা বলে। আজকে পুরো সময়ের জন্য তার ঠোঁটের কোণে হাসি লেগেই ছিল। তবে সারাদিন তার মিথ্যে হাসির আড়লে অনেক কষ্টও ছিল, কারণ সে যতই মনে করুক যে বয়স কোনো ম্যাটার নয়, তবে দিন শেষে তার বয়সটাই ম্যাটার করছিল। এই বয়সে এত বেশি পরিশ্রম তার শরীর নিতে পারছিল না। তারপর কাস্টমারদের বিভিন্ন প্রেশার তো আছেই। তবে এত কিছুর পরও লি বারবার নিজেকে মনে করিয়ে দিচ্ছিল যে সে সবকিছু তার পরিবারের জন্য করছে, তার বাবা মায়ের জন্য, তার ওয়াইফের জন্য এবং তার সন্তানের জন্য। যদি সে একটু বিশ্রাম কম নেয় তাহলে তার পরিবার আরেকটু ভালো থাকতে পারবে। এসব ভেবেই সে তার কাজ করছিল। তবে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, আর তখন তার কাছে একটি অর্ডার আসে। তবে সেই কাস্টমার তার সঙ্গে খুবই খারাপ আচরণ করছিল। সে বারবার লিকে ভুলভাল অ্যাড্রেস দিচ্ছিল। কখনো সে তাকে এখানে আসতে বলছিল, কখনো বা অন্য জায়গাতে। এমনকি সে তাকে একটি জায়গাতে অনেক সময় ধরে দাঁড় করিয়ে রাখে এবং বলে যে সে নিজেই পার্সেল রিসিভ করতে আসছে। কিন্তু কিছুক্ষণ পর ফোন দিয়ে সে তাকে তার বাড়িতেই আসতে বলে। এরপর যখন সে তার পার্সেল নিয়ে সেখানে পৌঁছয়, তখন সে কাস্টমার তাকে অনেক নোংরা একটি ভাষায় গালি দেয়, কারণ সে নাকি অনেক দেরি করে ফেলেছে, অথচ দেরি তো হয়েছে তার জন্য। কিন্তু তারপরও যখন সেই লোকটি তাকে আজে বাজে কথা বলছিল, তখন লিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে সেই কাস্টমারকে বলে, দেরি তো হয়েছে আপনার জন্যই, আর আপনি উল্টো আমাকেই গালাগাল দিচ্ছেন। সেই লোকটি তখন তার কাছে এসে বলে, সামান্য ডেলিভারি ম্যান হয়ে আমার সঙ্গে তর্ক করছিস? তোকে আমি বোঝাচ্ছি, এক্ষুনি তোকে আমি 1 স্টার রেটিং দেব, তারপর দেখব তুই তোর চাকরি কিভাবে রক্ষা করিস। কথা শুনে লি একদম চুপচাপ হয়ে যায়। তখন সেই লোকটি তাকে বলে, এখন যেভাবে চুপচাপ আছিস ঠিক সেভাবে আমাকে সরি বল। লি তখন তাকে সরি বলে, কিন্তু লোকটি এতেও মানছিল না। সে বলছিল যে সে শুনতে পাচ্ছে না। এভাবে করে সে তাকে বারবার সরি বলাচ্ছিল। এরপর লোকটি লিকে আরো বলে, তোর মতো ডেলিভারি ম্যানদের জীবন সরি বলতে বলতে কেটে যাবে। এই বলিয়ে লোকটি সেখান থেকে চলে যায়। আর এমন সময় লিয়ের কাছে একটি নোটিফিকেশন আসে। আসলে একজন কাস্টমার তার কাছে একটি ফুলের তোড়া অর্ডার করেছিল, কিন্তু সে তার এই অর্ডারটি ক্যান্সেল করে দিয়েছে। তাই লি এতে প্রচন্ড রেগে যায়।
কারণ সেই কাস্টমার লিয়ের টাকা দিয়ে ফুলের তোড়াটি কিনেছে এবং তাকে কথা দিয়েছিল যে সেটা রিসিভ করবে, কিন্তু এখন লিয়ের এই পুরো টাকাটাই লস হয়ে গিয়েছে। তাই লিয়ের প্রচন্ড রাগ হচ্ছিল। সে রাগে এবং ক্ষোভে সেই ফুলের তোড়াটিকে একদম নষ্ট করে ফেলছিল। তবে এই কাজটি করার সময় আশেপাশের লোকেরা তার ভিডিও করছিল। লিয়ের রাগ এতে আরো বেড়ে যায়। সে চিন্তা করতে থাকে যে টাকা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাটা এত কঠিন কেন। এসব চিন্তা করতে করতে লি অনেক ক্লান্ত হয়ে তার বাড়িতে ফিরে আসে। আর সে দেখতে পায় যে তার বাবাকে আজকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে, কিন্তু তার বাবা এখানে তার ডেলিভারির পোশাক দেখে বুঝতে পারে যে তার ছেলে আসলে কি কাজ করছে। এতে সে লির উপর প্রচন্ড রেগে যায়। আর সে লিকে বলতে থাকে, তোমার লজ্জা করে না? এত শিক্ষিত একটা ছেলে হয়ে তুমি এই কাজ করছো? তোমাকে কি এই জন্য আমি লেখাপড়া শিখিয়েছি? তুমি কি জানো সবাই জানতে পারলে আমাদেরকে কতটা নিচু চোখে দেখবে? আমার ছেলে নাকি একজন ডেলিভারি বয়। এটা ভাবতেই তো আমার অনেক লজ্জা হচ্ছে। এসব বলতে বলতে লির বাবা তার ডেলিভারির পোশাকটিও ছুঁড়ে ফেলে দিচ্ছিল। আসলে লি তার জীবনের প্রত্যেকটি জায়গাতেই টপার ছিল, সেটা হোক স্কুল, কলেজ বা অফিস। তাই তার বাবা লির এমন পরিণতি মানতে পারছিল না। লি এবার প্রথমবারের মতো তার বাবার উপর প্রচন্ড রেগে যায়। আর সে তার বাবাকে বলে, তুমি তাহলে কি চাইছো? আমি মরে যাই? তুমি তো দেখতেই পেলে যে আমি কত কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কত চেষ্টা করেছি একটি কোম্পানি জব খোঁজার জন্য, কিন্তু কেউ আমাকে না নিতে চাইলে আমি এখন কি করতে পারি? কিন্তু তারপরও লির বাবা লিকে বুঝতে চাইছিল না, বরং সে তার কাজকে বারবার ছোট করে কথা বলছিল। লি তখন এবার রাগ করে চিৎকার করে তাকে বলে, তোমার জন্য আমাকে এই কাজ করতে হয়েছে, এর জন্য তুমি দায়ী। তোমার ট্রিটমেন্টের জন্য হসপিটালে আমাকে 3 লক্ষ টাকা দিতে হয়েছে, তা না হলে সেই টাকা দিয়ে আমি অন্য কিছু করতে পারতাম। তোমাদের সবার জন্য আমি আমার সারাটা জীবন দিয়ে দিয়েছি, তারপরও তোমরা আজ আমাকে অপদার্থ মনে করছো। আর আজ তোমাদের জন্যই আমি দিনরাত কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করছি, কিন্তু তোমরা আমাকে উৎসাহ না দিয়ে আরো অপমান করছো। আমি জানি আমার অনেক টাকার ঋণ রয়েছে, আমাকে বাড়ির EMI দিতে হবে, তোমার এবং মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, আমার মেয়ের স্কুলের খরচও দিতে হবে। তোমরা কি ভাবছো আমি আমার জীবন নিয়ে চিন্তিত নই? আমি ইচ্ছে করে এই কাজ বেছে নিয়েছি। তবে লিয়ের ওয়াইফ এখানে লিকে চুপ করতে বলছিল, কিন্তু লিয়ের মনের ভেতর আজকে যত পরিমাণ রাগ ছিল সে সেই সমস্ত রাগ ছেড়ে ফেলে। এতে পুরো পরিবারের মধ্যে অনেক বড় একটি ঝামেলা হয়ে যায়। তবে পরের দিন থেকে লি আবারও নিজেকে প্রস্তুত করে সে ডেলিভারির কাজে বেরিয়ে পড়ে। লি খুব ভালোভাবেই জানে যে সে যতটা শিক্ষিত এবং তার যতটা যোগ্যতা আছে সেই হিসেবে এই ডেলিভারির কাজ অনেক ছোট, কিন্তু তার জীবনের এই কঠিন বিপদের সময় তার এই ডেলিভারির কাজটি তার একমাত্র সঙ্গী। সে অন্তত তার পরিবারের খরচ চালাতে পারবে। তাই লি নিজের দিকে না তাকিয়ে অনেক কঠোর পরিশ্রম করছিল। লির আবার ডায়াবেটিস ছিল, তাই তাকে সময় মতো খাবার এবং ইনসুলিন নিতে হয়। কিন্তু একদিন তার এত বেশি কাজের প্রেশার ছিল যে সে তার খাওয়া এবং ইনসুলিনের কথা ভুলে গিয়েছিল। তাই সে হঠাৎ করে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর লিয়ের বাবা যখন এই খবরটি জানতে পারে তখন সে বুঝতে পারে যে আসলে তার ছেলে তাদের জন্য কতটা কষ্ট করছে, কিন্তু সে তাকে সাপোর্ট না করে বরং আরো আজে বাজে কথা বলেছে। তাই সেদিন লি সুস্থ হওয়ার পর লিয়ের বাবা তার কাছে ক্ষমা চায় এবং বলে যে সে তার ভুল বুঝতে পেরেছে, তার উচিত ছিল সকল পরিস্থিতিতে তার পাশে থাকা, কিন্তু সে সেটা করেনি। সে বাবা হিসেবে একজন ব্যর্থ বাবা। তবে এখন সে আর চায় না যে তার জন্য লি আরো বিপদে পড়ুক। তাই আজ থেকে লিকে তার ট্রিটমেন্টের খরচ চালাতে হবে না, কারণ এখন থেকে সে নিজেকে সুস্থ রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। আর তাদের অনেক পুরাতন একটি দোকান রয়েছে, তার বাবা এবং মা সেই পুরাতন দোকানটিকে আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এসব বলে লিয়ের বাবা সেখানে অনেক কাজ ছিল, আর লি এতে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সেও তার চোখের পানি ধরে রাখতে পারছিল না। সে তার বাবার কাছে গতকালকের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে মনে মনে চিন্তা করছিল যে যদি সে সমস্ত পরিস্থিতি ঠিক করে ফেলতে পারত তাহলে এই বয়সে এসে সে অন্তত তার মা বাবার পাশে থাকতে পারত, তার মা বাবাকে এমন সিদ্ধান্ত নিতে হতো না। তো এবার থেকে লি আরো অনেক মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে। তবে এখনো সে সবার চাইতে অনেক পিছিয়ে ছিল, তাই সে তখন তার কাজ করার পদ্ধতি একটু চেঞ্জ করতে চাইছিল, যার ফলে তার উপরে যে সমস্ত ডেলিভারি ম্যানরা ছিল সে তাদের সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, যাতে করে এই ডেলিভারির কাজের সমস্ত সহজ পদ্ধতিগুলো সে জানতে পারে। তো এমনই এক সিনিয়র ডেলিভারি ম্যান ছিল কিম। কিম ছিল এখানকার সবচাইতে ভালো ডেলিভারি ম্যান। তার কাজের স্পিড ছিল অনেক বেশি, তাই সেই কোম্পানির নাম্বার 1 র্যাঙ্কিং এ রয়েছে। লি তখন কিমের কাছে গিয়ে সবকিছু খুলে বলে আর ডেলিভারি করতে তার কি কি সমস্যা হচ্ছে। কিম আবার অনেক ভালো একজন মানুষ ছিল, তাই সে লিকে তার দক্ষতা থেকে টিপস দিচ্ছিল। সে এখানে লিকে বলে, আসলে মূল সমস্যা হচ্ছে অ্যাপে তোমার রেটিং সবচাইতে কম, যার কারণে তোমার কাছে সবসময় আলতু ফালতু অর্ডার আসে, আর অর্ডারও আসে অনেক দূর দূরান্তের জায়গা থেকে। তাই তোমার প্রোডাক্টগুলো ডেলিভারি করতে এতটা কষ্ট হয়। যাদের প্রোডাক্টের তেমন একটা দরকার নেই তারাই মূলত তোমার কাছে অর্ডার করে, কারণ তারা জানে যে তোমার কাজের প্রয়োজন, আর তাই তারা তোমাকে এত বেশি পরিশ্রম করায়। এখন রেটিং বাড়ানোর জন্য তোমাকে শুধুমাত্র একটি কাজই করতে হবে, সেটা হলো যত বেশি পরিমাণে সম্ভব তোমাকে শহরের ছোট ছোট রাস্তাগুলো খুঁজে বের করতে হবে। এমন এমন রাস্তা বের করতে হবে যেগুলো ম্যাপের মধ্যে নেই। আর এই কাজটি তুমি যত ভালোভাবে করতে পারবে তোমার ডেলিভারির কাজ তত সহজ হয়ে যাবে। এরপর কিম তাকে আরো বলে, তোমাকে শুধুমাত্র কাস্টমারদের সঙ্গেই ভালো ব্যবহার নয়, বরং যে সমস্ত জায়গার প্রোডাক্ট তোমার কাছে অর্ডার আসে সেই প্রোডাক্টগুলো শপের মালিকদের সঙ্গেও তোমাকে ভালো আচরণ করতে হবে। আর এতে করে যখন তাদের সঙ্গে তোমার বন্ডিং ভালো হয়ে যাবে তখন তারা সবাই তোমাকে আগে প্রাধান্য দেবে, সবার আগে তোমার পার্সেল রেডি করে দেবে। এতে করে তোমার অনেক সময় বেঁচে যাবে। আর এই সমস্ত কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার স্মাইল। তোমাকে সবসময় স্মাইল করতে হবে।
তো লি তখন কিমের এই সমস্ত টিপসগুলো অনেক ভালোভাবে মনে রাখে এবং সে সেই অনুযায়ী কাজ শুরু করে দেয়। এতে করে দেখা যায় লি খুব অল্প সময়ের মধ্যে নিজেকে অনেক ইমপ্রুভ করতে পারছিল। সেই সাথে লি সকলের সাথেই ভালো ব্যবহার করত। সে এখন সবচাইতে খারাপ কাস্টমারদেরকে সবচাইতে ভালো ব্যবহারটা দিত। এমনকি সে বিভিন্ন ধরনের শর্টকাট নিয়ে তাদের কাছে অনেক দ্রুত পৌঁছে যেত। আর এভাবে করে লিয়ের কাজের গতি অনেক বেড়ে যায় এবং তার আর্নিংও আগের চাইতে অনেক ভালো হয়ে যায়। লি এখন তার কাজ নিয়ে অনেক খুশি ছিল। লি তার কাজের ফাঁকে ফাঁকে প্রতিনিয়ত নতুন শর্টকাট রাস্তা খুঁজে বের করত আর সেই রাস্তাগুলো সে তার ডায়েরিতে একটি ম্যাপের মতো করে লিখে রাখত। এরপর আস্তে আস্তে বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। লিয়ের কাছে এখন সমস্ত রাস্তারই শর্টকাট ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সেই শর্টকাট রাস্তাগুলোর মাধ্যমে একটি অ্যাপ তৈরি করে ফেলবে। এতে তার কাজ আরো অনেক সহজ হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। একদিন সকালবেলা লি তার একজন সঙ্গী পার্কের সঙ্গে ডেলিভারি করতে যাচ্ছিল, কিন্তু এমন সময় পার্কের একটি গাড়ির সঙ্গে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পার্কেতে তার শরীরে প্রচন্ড আঘাত পেয়েছিল। এদিকে লি তখন দৌড়ে পার্কের কাছে আসে, কিন্তু এমন সময় দেখা যায় যে এত বড় একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরও পার্ক তার কাজে চলে যাচ্ছিল। সে তার ডেলিভারি পৌঁছে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ছিল। লিতে তার উপর প্রচন্ড রেগে যায় আর তাকে বলে যে তোমার জীবনের চাইতে তোমার কাজটাই এত বড়, আমি তোমার পার্সেল জায়গা মতো পৌঁছে দিচ্ছি, তুমি শুধুমাত্র হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নাও। এই বলে লি তাকে একটি গাড়িতে করে হসপিটালে পাঠিয়ে দেয় আর সে তার ডেলিভারি কমপ্লিট করে হসপিটালে পার্ককে দেখতে যায়। কিন্তু পার্ক ভালোভাবে তার ট্রিটমেন্ট না করিয়ে শুধুমাত্র তার পায়ে একটি ব্যান্ডেজ করে ডেলিভারির জন্য যাচ্ছিল এবং বলছিল যে আজকে তার টার্গেট যেভাবেই হোক পূরণ করতে হবে, তা না হলে সে অনেক পিছিয়ে যাবে। কিন্তু লি তাকে কোনোভাবেই যেতে দিতে চাইছিল না। পার্ক তখন লিকে বলে যে তার পরিবার না খেয়ে মরে যাওয়ার চাইতে তার ব্যথা নিয়ে কাজ করাটাই ভালো। সে এভাবে কাজ করলেও ততটা কষ্ট পাবে না যতটা কষ্ট সে তার পরিবারকে ক্ষুধার্ত দেখলে পাবে। পার্কের কথা শুনে লি বুঝতে পারে যে পার্ক হয়তো তার মতোই পরিস্থিতির শিকার। তো লি সেদিন সারাদিন পার্কের কাজে হেল্প করে এবং রাতের বেলা সে পার্কের সঙ্গে তার বাড়িতে চলে যায়। লি দেখতে পায় যে পার্ক যেখানে বসবাস করে সেই জায়গাটি আসলে ছিল একটি বস্তি এলাকা। সে খুবই ছোট একটি জায়গাতে তার পুরো পরিবার নিয়ে থাকে। লির এসব দেখে পার্কের জন্য অনেক মায়া হয়। তবে লি সবচাইতে বেশি কষ্ট পায় পার্কের মেয়েকে দেখে। পার্কের মেয়ে আসলে অনেক ছোট ছিল, কিন্তু এত অল্প বয়সে সে অনেকদিন যাবৎ ক্যান্সারে ভুগছে। তার মেয়ের ট্রিটমেন্টের জন্য প্রতি মাসে তার অনেক টাকার প্রয়োজন, তাই সে তার সাধ্যের বাইরে গিয়ে অনেক রাত পর্যন্ত ডিউটি করে। আর সে প্রতিদিনই তার মেয়ের ট্রিটমেন্টের জন্য তার উপার্জন থেকে অর্ধেক টাকা জমিয়ে জমিয়ে রাখে। আর আজকে তার যে গাড়িটির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ওনার তাকে তার ট্রিটমেন্টের জন্য 15,000 ওন দিয়েছে। আর এই টাকা দিয়ে তার মেয়ের পুরো মাসের চিকিৎসা হয়ে যাবে। পার্ক তখন লিকে বলে যে আজ তার অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে, সে তার শরীরে আঘাত পেলেও অন্তত কিছু টাকা পেয়েছে। পার্কের এসব কথা শুনে লিয়ের প্রচন্ড কষ্ট হচ্ছিল। কিন্তু এদিকে যখন পার্কের ওয়াইফ তার অ্যাক্সিডেন্টের কথা জানতে পারে এবং সে তার শরীরের ক্ষতগুলো দেখতে পায়, তখন সে তাকে কাঁদতে কাঁদতে প্রচন্ড গালাগাল দিচ্ছিল যে কেন সে তাদের জন্য নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে। একদিকে মেয়ের অসুস্থতা আর অন্যদিকে স্বামীর এত কষ্ট সে কোনোভাবেই মানতে পারছিল না। এবার লি তখন পার্কে নিয়ে বাইরে আসে। তোমার ওয়াইফ তোমাকে কাঁদতে কাঁদতে যা বলেছে ঠিকই বলেছে, তোমার নিজের জীবনের এতটা ঝুঁকি নেওয়াটা ঠিক নয়, কারণ একবার যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার ওয়াইফ এবং মেয়েকে কে দেখবে বলো তো? তাই প্রথমে তোমার নিজেকে রক্ষা করতে হবে। একথা শুনে পার্ক সেখানে কাঁদতে শুরু করে। আর পার্কের এই সমস্ত পরিস্থিতি লিয়ের মনে অনেক গভীরভাবে গেঁথে গিয়েছিল। তাই লি তখন সেদিন বাড়িতে এসে তার ওয়াইফকে সবকিছু খুলে বলে। আর সে এবং তার ওয়াইফ দুজন মিলে সারা রাত অনেক কঠোর পরিশ্রম করে। লি যেই শর্টকাট রাস্তার অ্যাপের উপর কাজ করছিল সে মাত্র এক রাতের মধ্যেই পুরো অ্যাপটিকে একদম কমপ্লিট করে ফেলে, যাতে করে সে তার সমস্ত কলিগদেরকে অ্যাপটি দিতে পারে এবং তারা প্রত্যেকেই তাদের ডেলিভারি কাজগুলো সহজে কমপ্লিট করতে পারে। তো পরের দিন সকালবেলা লি তার অফিসে যাওয়ার পর স্পিকারের মাধ্যমে সবাইকে তার কাছে ডাকে এবং তাদের প্রত্যেকের সঙ্গে তার এই নতুন অ্যাপকে পরিচয় করিয়ে দেয়। লিয়ের এমন উদ্যোগ দেখে বিলি অনেক খুশি হয়ে যায় আর সে সকলের সামনে লিকে অনেক সম্মান জানায় এবং বলে যে লিয়াজ তাদের ডেলিভারি কোম্পানিতে এক নতুন মোড় নিয়ে এসেছে, যেটার মাধ্যমে এখানকার প্রত্যেকটি ডেলিভারি ম্যানের জীবন পাল্টে যাবে। তারা দ্রুত ডেলিভারি করতে পারবে এবং কাজের পাশাপাশি বিশ্রামও নিতে পারবে। তো এখানে তাদের কাজটিকে এতটা সহজ করে তোলার জন্য লিকে সবাই মন থেকে অনেক সম্মান জানায়। তবে লির তৈরি অ্যাপে এখনো কিছুটা ঘাটতি ছিল, কারণ এখনো শহরের বেশ কিছু জায়গার শর্টকাট রাস্তা বাকি ছিল, যেগুলো শর্টকাট রাস্তা লি এখনো খুঁজে বের করতে পারেনি। কিন্তু সেই রাস্তাগুলো কিম খুব ভালোভাবেই জানে, কারণ কিম বহু বছর ধরে এই ডেলিভারির কাজ করে থাকে আর সে এখানকার সবার চাইতে টপার ছিল, তাই তার কাছে সমস্ত রাস্তাগুলো জানা ছিল। তো লি তাদের সবাইকে সেই অ্যাপটি দিয়ে দেওয়ার পর তারা সবাই তখন কিমের কাছে আসে আর তারা কিমকে বলে যে লি তাদের জন্য কত পরিশ্রম করে একটি অ্যাপ তৈরি করেছে, এমনকি সে নিজে শর্টকাট রাস্তা খুঁজে সেগুলো সবাইকে বলে দিয়েছে। তাহলে সে তাদেরকে সাহায্য কেন করছে না? সে এত স্বার্থপর কিভাবে হতে পারে? কিম এতে প্রচন্ড রেগে যায় আর সে সবাইকে বলে যদি তোমাদের সবাইকে আমি সব রাস্তা বলেই দেই তাহলে আমি টপার থাকবো কিভাবে? তখন তোমরা তো আমার সমান হয়ে যাবে। আমি কি তোমাদের জন্য আমার নিজের র্যাঙ্কে পেছনে ফেলবো নাকি? এসব বলাতে সেখানকার বেশ কয়েকজন কিমের উপর অনেক রেগে যায়। ফলে সেখানে কিমের সঙ্গে তাদের লড়াই শুরু হয়ে যায়। এমনকি এক পর্যায়ে সেখানে তাদের মধ্যে অনেক বড় একটি ফাইট হয়। একজন তো এখানে ড্যানিকে মেরে নাক ফাটিয়ে দেয়। লি এবং বিলি তখন তাদের দুজনকে কোনো মতে ছাড়িয়ে দেয়, কিন্তু কিম আজকে প্রচন্ড কষ্ট পেয়েছিল। সে এখানে কাঁদতে কাঁদতে সবাইকে বলে তোমরা আমাকে শুধুমাত্র এই কারণেই আঘাত করলে,
যে আমি তোমাদের চাইতে বেশি ফাস্ট ডেলিভারি করি, তোমাদের চাইতে বেশি কাজ করি। এটাই ছিল আমার অপরাধ। তবে আমি যেহেতু তোমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি, তাই আমি আর এখানে থাকবো না। আমি আমার চাকরি আজ থেকেই ছেড়ে দিচ্ছি। এই বলেই কিম কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তবে কিমের জন্য লির অনেক খারাপ লাগছিল, কারণ কিম অনেক ভালো মনের একজন মানুষ ছিল। তার দুঃসময়ে কিমি তার পাশে দাঁড়িয়েছিল। তাই যারা যারা আজকে কিমের গায়ে আঘাত করেছে, লি সেদিন সন্ধেবেলায় তাদের সবাইকে নিয়ে কিমের কাছে চলে যায়। তারা সবাই মিলে তখন একসঙ্গে কিমের কাছে ক্ষমা চায়। আর কিমও এতে আর তাদের উপর রাগ করে থাকতে পারে না, বরং সেও তাদের কাছে ক্ষমা চায়। আর সে তাদের সবাইকে বলে যে এখানে তারও অপরাধ ছিল। সে সত্যি সত্যি অনেক স্বার্থপর হয়ে গিয়েছিল, কারণ সে চাইলেই তাদের প্রত্যেককে সাহায্য করতে পারত, ঠিক যেমনটা লি করেছে। কিন্তু সে লিয়ের মতো এতটাও ভালো এখনো হতে পারেনি। কিমদের ছোট্ট একটা দোকান ছিল, যেটা তার ছোট ভাই পরিচালনা করে। কিম তখন তাদের সবাইকে বলে, ওই যে তোমরা আমার ছোট ভাইকে দেখছো, ওই এখন আমাদের এই পুরাতন দোকানটিকে পরিচালনা করছে। কিন্তু একদিন ও ডেলিভারি করতে গিয়ে অনেক বড় একটি অ্যাক্সিডেন্টে ওর একটি পা হারিয়ে ফেলে। ফলে তার গ্র্যাজুয়েশনের যত টাকা ছিল সেই সমস্ত টাকা ওর ট্রিটমেন্টের পেছনেই চলে যায়। আর সে এখানে পার্ককে বলে অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল, আর ওকে বিদেশের অনেক বড় একটি কলেজে পাঠানোর কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর সমস্ত টাকা ওর পেছনেই খরচ হয়ে যায়। সে সময় তাদের কাছে ঠিকমতো খাওয়ার মতো টাকা ছিল না। তাই তখন থেকে কিম তার ভাইয়ের জীবনটাকে একটু সুন্দর করার জন্য অনেক বেশি কঠোর পরিশ্রম করতে শুরু করে এবং অনেক কষ্ট করে সমস্ত জায়গার শর্টকাট রাস্তা খুঁজে বের করে ফেলে। আর সবসময় চেষ্টা করে সবার টপে থাকার জন্য, কারণ এতে করে সে কিছু কমিশন পেলে সেটা দিয়ে তারা খুব সুন্দরভাবে চলতে পারে। তাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণ ছিল। তারা কেউই নিজের জন্য নয়, বরং নিজের কোনো আপন মানুষের জন্যই কাজ করছিল। কিম এবার লিয়ের হাতে একটি বই তুলে দেয়, যেটা কিম এই 4 বছরে অনেক পরিশ্রম করে তৈরি করেছিল। এখানেই মূলত সমস্ত শর্টকাট রাস্তাগুলো রয়েছে। কিম এখানে লিকে বলে, আমি সবাইকে এটা না জানিয়ে অনেক বড় ভুল করেছি, কিন্তু আর না। আমি চাই তুমি তোমার অ্যাপে সমস্ত রাস্তাগুলো অ্যাড করে দাও, যাতে করে প্রত্যেকে এখন থেকে সহজেই বেশি বেশি টাকা উপার্জন করতে পারে এবং সহজেই তাদের ডেলিভারিগুলো সম্পন্ন করতে পারে। এবার পরের দিন লি যখন তার ডেলিভারির কাজ করছিল, তখন সে একটি দোকানে তার ওয়াইফকে দেখতে পায়। অর্থাৎ তার ওয়াইফ তাকে না জানিয়ে একটি দোকানে তাকে সাপোর্ট করার জন্য কাজ করছে। এটা দেখে লি অনেক কষ্ট পায়, কারণ বিয়ের পর সে তাকে কথা দিয়েছিল যে সে তাকে কোনোদিনও কোনো কষ্ট দেবে না। কিন্তু এখন তার জন্যই তার ওয়াইফকে কতটা কষ্ট করতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে লি তার বাইক চালাচ্ছিল। তবে বাইকের প্রতি তার কোনো মনোযোগ না থাকার ফলে একটি মালবাহী ভ্যানের সঙ্গে তার ছোট একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে সেই ভ্যানের অনেক মাল নষ্ট হয়ে যায়, যার ফলে তাকে সেখানে অনেক বড় অ্যামাউন্টের জরিমানা দিতে হয়। আর মূলত এই টাকাগুলো সে তার বাবার চিকিৎসার জন্য জমিয়ে রেখেছিল। তো বাড়িতে আসার পর লিয়ের মনটা অনেক খারাপ ছিল, আর তার ওয়াইফ আজকে একটি কেক নিয়ে আসতে বলেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে কেকটি নষ্ট হয়ে গিয়েছে। এমন সময় লিয়ের ওয়াইফ তাকে বলে, তুমি কি জানো আমি তোমাকে কেন কেকটি আনতে বলেছি? আজকে তোমার বার্থডে, নিশ্চয়ই তুমি ভুলে গিয়েছো। তাই দয়া করে আজকে তোমার বার্থডের দিনে অন্তত মনটা খারাপ করে থেকো না। তবে লি তখন তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে যেমন লাইফের কথা দিয়েছিল সেই কথা সে রাখতে পারেনি। তার জন্য এখন ম্যারিকে অনেক কষ্ট করতে হচ্ছে। সে ম্যারির ভালো একজন হাজবেন্ড হতে পারেনি। কিন্তু ম্যারি তখন তাকে বলে যে তার নিজেকে অনেক সময় অনেক ভাগ্যবতী মনে হয়, যে কিনা তার এবং তার পরিবারের জন্য সবকিছু করছে যতটুকু তার পক্ষে করা সম্ভব। সেই পৃথিবীতে যত মানুষের সঙ্গে মিশেছে তার মধ্যে সবচাইতে ভালো মানুষ হচ্ছে তার হাজবেন্ড। আর তারা এখন যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিও বেশি দিনের নয়। তারা দুজন মিলে খুব শীঘ্রই একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে। তবে পরের দিন লিদের বাড়িতে ব্যাংক থেকে লোক আসে এবং সে লিকে জানায় যে 1 মাসের মধ্যে যদি সেই বাড়ির ইএমআই না দিতে পারে, তাহলে ব্যাংক তাদের এই বাড়িটি নিয়ে যাবে, কারণ প্রায় 2 মাস ধরে লি ইএমআই দিচ্ছে না। তবে লি এখানে বলে যে সে সামনের মাসের মধ্যেই সমস্ত ইএমআই দিয়ে দেবে, তাকে যেন শুধু একটু সময় দেওয়া হয়, কারণ সামনের মাসে সে কোম্পানির পক্ষ থেকে একটি বড় বোনাস পাবে। তবে সেই বোনাস পেতে হলে তাকে কোম্পানির টপ পারফর্মার হতে হবে। আর কিমের চলে যাওয়ার পর কোম্পানির টপ পারফর্মার ছিল ইহান। ইহান এখন সবার চাইতে বেশি পার্সেল ডেলিভারি করত। কোম্পানির 2nd পজিশনে ছিল পার্ক এবং 3rd পজিশনে ছিল লি। লিয়ের এখন তার বাড়িটি বাঁচাতে হলে তাকে 1st পজিশনে যেতে হবে। এবার দেখতে দেখতেই মাসের শেষ দিন চলে আসে, আর এটা ছিল বছরেরও শেষ দিন। তাই আজকে এই 3 জনের মধ্যে অনেক বড় একটি কম্পিটিশন হচ্ছিল যে তাদের মধ্যে কে টপ পারফর্মার হতে পারে। তাই সেদিন অনেক রাত পর্যন্ত তারা সবাই ডেলিভারি করছিল। তবে এক পর্যায়ে লি এবং ইহানের স্কোর একদম সেম হয়ে যায়। আর এদিকে রাত 12টা বাজতে আর মাত্র কিছু সময় বাকি আছে। আর এইটুকু সময়ের মধ্যে যে আরো একটি ডেলিভারি কমপ্লিট করতে পারবে সেই হবে এই বছরের টপ পারফর্মার। এখন ইহান এবং লিয়ের কাছে একটি লাস্ট অর্ডার ছিল। তাই লি যখন পার্সেলটি পৌঁছে দিতে তাড়াহুড়ো করে বাইক চালাচ্ছিল, তখন সে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। যদিও লিয়ের শরীর থেকে অনেক রক্ত পড়ছিল, কিন্তু তারপরও লি এখন তার ডেলিভারির কথাই ভাবছিল, কারণ যেভাবেই হোক তাকে টপ পারফর্মার হতেই হবে। সে তখন আবারও তার পার্সেল নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইহানও তার লাস্ট ডেলিভারি করার জন্য অনেক তাড়াহুড়ো করছিল, কিন্তু এবার তার ডেলিভারিটি ছিল অনেক উপরের ফ্লোরের একটি ফ্ল্যাটে। তবে সেই বিল্ডিং এর এলিভেটর নষ্ট ছিল, তাই ইহান অনেক বড় বিপদে পড়ে যায়, যার ফলে সে তার লাস্ট ডেলিভারিটি 12টার মধ্যে করতে পারে না। কিন্তু অন্যদিকে লি কোনো মতে তার অর্ডারের লোকেশনে পৌঁছে যায়, আর সে কোনো মতে সেই পার্সেলটি কাস্টমারের কাছে পৌঁছে দেয় এবং তার পয়েন্ট সবার চাইতে এগিয়ে যায়। লি তখন তার পরিবারকে ফোন দিয়ে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে যে দেখেছো, আমি সমস্ত জায়গার টপার,
আমি আজ আমার ডেলিভারি কোম্পানিরও টপার হয়ে গিয়েছি। নিশ্চয়ই বাবা আজ আমার উপর অনেক খুশি হবে। আর তার বাবা সত্যি সত্যি আজ তার উপর অনেক খুশি ছিল। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক মাস সময় পার হয়ে যায়। আর আজকে ছিল লিয়ের জন্য একটি স্পেশাল দিন, কারণ আজকে তাদের ডেলিভারি কোম্পানি থেকে কোম্পানির টপারদেরকে সম্মাননা দেওয়া হবে। তো সবার প্রথমে লিকে সম্মাননা দেওয়া হয়। লি এতে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে সকলকে উদ্দেশ্য করে বলে, আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমার মৃত্যু ছাড়া হয়তো আর কোনো রাস্তা ছিল না। তবে সমাজের মানুষ যেই কাজটিকে অনেক ছোট চোখে দেখে, সেই ছোট কাজটি তখন আমার সঙ্গী হয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এই ডেলিভারির কাজের জন্যই আমি আমার বিচ্ছিন্ন জীবনে উঠে দাঁড়াতে পেরেছি। তা না হলে আজ আমার পরিণতি কি হতো আমার জানা ছিল না। আসলে আমাদের সমাজে যে সমস্ত কাজকে ছোট চোখে দেখা হয়, সেই ছোট কাজগুলোই আমাদের মতো কত মানুষের যে জীবন বাঁচিয়ে রাখে, সেটা যদি এই সমাজ বুঝতে পারত তাহলে এগুলোই হতো সবচাইতে বড় কাজ। কারণ মানুষের জীবন বাঁচানোর চাইতে আর বড় কাজ কি হতে পারে। তাই আমি একজন ডেলিভারি ম্যান হয়ে প্রাউড ফিল করছি, কারণ আমি এই সেক্টরে এসে জীবনের আসল মানে বুঝতে পেরেছি। সকলের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা ডেলিভারি করার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আপনাদের উপর কেউ না কেউ নির্ভর করে আছে। তাই সবার প্রথমে নিজের প্রতি খেয়াল রাখুন এবং সমাজকে টেক্কা দিয়ে আপনার নিজের কাজের দিকে এগিয়ে যান। তাহলে একদিন দেখবেন এই পুরো সমাজটাই বদলে যাবে। লির এই সমস্ত কথাগুলো সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছিল, তাই লিকে সবাই করতালির মাধ্যমে সম্মান জানায়। এই ঘটনার পর আরও বেশ কয়েক মাস সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা লির পরিবারকে দেখতে পাই। তারা এখন তাদের জীবনের কঠিন পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে, আর খুবই সাধারণভাবে তারা এখন তাদের জীবনযাপন করছে। যদিও তাদের আগে সেই বিলাসবহুল জীবন ছিল না, কিন্তু এখন তাদের পরিবারে অনেক শান্তি ছিল, যেটা কোটি টাকার বিনিময়েও পাওয়া যায় না। লি টপ পারফরমার্স হওয়ার পর যেই টাকাগুলো পেয়েছিল, সেই টাকাগুলো দিয়ে সে তার সমস্ত ঋণ শোধ করে ফেলেছে এবং এখন তার বাবাও অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। তাই তার জীবন এখন অনেকটাই ভালো চলছিল। এবার আমরা অনেক বড় একটি আইটি কোম্পানিকে দেখতে পাই, যেখানকার একজন অফিসার লিয়ের তৈরি সেই অ্যাপটি দেখছিল, যেটা সে ডেলিভারি ম্যানদের জন্য তৈরি করেছে। লিয়ের এই অ্যাপটি দেখে সে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং এই অ্যাপের আইডিয়াটি তার কাছে অনেক বেশি ইউনিক মনে হয়। তাই সে তখন লিকে তার কোম্পানির ডিরেক্টর হওয়ার জন্য অফার দেয়। লি আবারও অনেক বড় একটি কোম্পানিতে চাকরি পেয়ে যায়। যদিও লিয়ের লাইফ আবারও একদম নর্মাল হয়ে গিয়েছিল, কিন্তু সে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে যে শিক্ষা পেয়েছে, সেগুলো সারা জীবন তার কাজে আসবে। তাই জীবনে কষ্টের সময় আসলে কোনোদিনও হাল ছাড়া যাবে না, কারণ এই কষ্টই একদিন আমাদের শক্তিতে পরিণত হবে। তো এমনই একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।